প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ঘরের মধ্যে যে যেখানে আছো ভালো আছো, সুরক্ষিত আছো। আজকে আমরা আসলে দ্বিতীয় অধ্যায়ে যাব। প্রথম অধ্যায়ে আমরা আলাপ যেটা করেছি সে বিষয়ে তো আশা করি তোমরা বাসায় দেখেছো সেগুলো। আমরা হয়তো যদি কখনো প্রয়োজন পড়ে আমি চেষ্টা করবো প্রথম অধ্যায়ে আবার ফিরে যাওয়ার। তার আগে সমাজ বিজ্ঞানের বুনিয়াদটা, গঠনটা কিভাবে শুরু হলো সে বিষয়ে আলাপ করার জন্য আমি সেকেন্ড চ্যাপ্টারের অগাস্ট কোতে যাব। তোমরা জানো যে সেকেন্ড চ্যাপ্টারটা একটু ক্রিটিক্যাল, কারণ এখানে আমরা বিভিন্ন যারা সমাজ বিজ্ঞানী আছেন তাদের যে চিন্তা ভাবনা, আমরা যা বলি যে সমাজ বিজ্ঞানের যারা ফোর ফাউন্ডার্স, মানে যারা প্রতিষ্ঠাতা, তারা আসলে কিভাবে সমাজ বিজ্ঞানটাকে দেখেছিলেন শুরুতে এবং সমাজ বিজ্ঞান সাবজেক্টটা কিভাবে সূত্রপাত হলো সেগুলো নিয়ে আমরা আলাপ করতে চাই। আমি তোমাদেরকে ক্লাসে পড়িয়েছি, আমাদের বিজ্ঞ অন্যান্য যারা সমাজ বিজ্ঞানের শিক্ষক আছেন তারাও তোমাদেরকে পড়িয়েছেন এই বিষয়গুলি। তারপরও তোমাদেরকে জাস্ট আবারও মেমোরিতে শার্পেন করার জন্য, আবারও ঝালাই করার জন্য আমরা এই বিষয়গুলোতে আবার একটু টাচ করতে চাই। তো আজকে আমরা চলো দেখে আসি যে অগাস্ট কোট আমরা ওনার মূল আলাপগুলো আসলে কি কি আবার একটু মনে করিয়ে দিই। আচ্ছা, একটা জিনিস সবার আগে মনে রাখতে হবে, অগাস্ট কোত এই বানানটা বাংলায় কোত, এইটা অনেক বেসিক জিনিস দিয়ে আমি শুরু করতে চাচ্ছি, কারণ এই বানানটা তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট যখন ইংরেজিতে লিখো তখন বানানটা ভুল করো, এমনকি বাংলায়ও। এটা একটা ফরাসি নাম। ফরাসি মানে কিন্তু ফার্সি না, মনে রাখবা। ফরাসি মানে হচ্ছে ফ্রান্স। মানে আমরা বাংলায় ফ্রেঞ্চদেরকে বলি ফরাসি, অর্থাৎ ফরাসি ভাষাভাষী গোষ্ঠী বা ফ্রান্সের অধিবাসীদেরকে আমরা ফরাসি বলি। অগাস্ট কোত 1798 সালে তোমার জন্মগ্রহণ করেন ফ্রান্সে। একটা জিনিস তোমাদের মাথায় অনেকের থাকে না, আমি প্রথম দিন ক্লাসে তোমাদের একদম শুরুতে সেকেন্ড চ্যাপ্টারে যখন ক্লাসে পড়িয়েছিলাম তখন এই পুরো নামটা একবার লিখে দিয়েছিলাম। তোমাদের মেন বইতে নামটা কোনো কোনো বইতে দেওয়া আছে, কোনো কোনো বইতে দেওয়া নাই। এই নামটা অনেক বড়, তোমরা এই নামটা যেন মনে থাকে তোমাদের, যদি তোমাদের আসতে পারে তোমাদের নৈবেক্তিকে, সেজন্য ইসিডোর অগাস্ট মেরি ফ্রাসোয়া, তোমরা ফ্রাঙ্কোইস না, ফ্রাসোয়া জ্যাভিয়ার কোত। তো আমরা সংক্ষেপে অগাস্ট কোত ব্যবহার করি। তো উনি আবারও যেটা বলছি, জানুয়ারির 19 তারিখে 1798 সালে জন্মগ্রহণ করেন। জন্মের পর থেকে উনি অনেক মানে সাধারণ বাচ্চাদের মতো সুস্থ ছিল না, তোমার আমার মতো। তিনি অনেক অসুস্থ ছিলেন কিন্তু অনেক স্মার্ট ছিলেন। নিশ্চয়ই বুঝতে পারছো, ইন্টেলেকচুয়ালি স্মার্ট না হলে তাকে 2020 সালে আমাদের স্মরণ করা লাগে না। সুতরাং অনেক অনেক বেশি তিনি স্মার্ট ছিলেন ইন্টেলেকচুয়ালি। তো তার তাকে আমরা সমাজবিজ্ঞানের জনক আসলে কেন বলি? এই জন্য বলি কারণ দেখো, এমন না যে সমাজ নিয়ে চিন্তা তার আগে কেউ করে নাই, তার আগেও করেছেন অনেকে। তোমরা অবশ্যই আহ তোমরা আমরা তো আরো অনেক চিন্তাবিদ যারা প্রাচীন গ্রিসে সমাজ নিয়ে চিন্তা করেছেন, অনেক মুসলিম সমাজ বিজ্ঞানী এটা নিয়ে চিন্তা করেছেন। কিন্তু কেন আমরা তারপরেও অগাস্ট কোটকেই আমরা স্মরণ করি সমাজ বিজ্ঞানের জনক হিসেবে বা প্রতিষ্ঠাতা হিসেবে? তার কারণ হচ্ছে তিনি আসলে প্রথম চিন্তা করলেন যে দেখো যে সমাজের যে ওনার সময় আসলে সমাজে অনেক বেশি টার্মোয়েল শুরু হলো। টার্মোয়েল মানে কি? মানে যে জিনিসগুলো স্বাভাবিক না, নতুন জিনিস যেগুলো সমাজে তোমার অস্থির করে তুললো, সামাজিক পরিবর্তন নিয়ে আসলো, সেই জিনিসগুলো। কারণ ওনার সময়ে তোমার আস্তে আস্তে ফরাসি বিপ্লবের দিকে যাচ্ছিল সবকিছু। তো এই এই সময়টাতে তোমার উনি প্রথম চিন্তা করলেন যে যেমন করে ফিজিক্স আছে, যেমন করে কেমিস্ট্রি আছে, যেগুলো তোমার অন্যান্য তোমার সায়েন্স, মানে তোমার পৃথিবীর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে, তেমনি একটা সায়েন্স থাকা উচিত যে সায়েন্সটা আসলে সোসাইটির যে ল, আইন, নীতি সেগুলা যে নিয়ে আলোচনা করবে। তো উনি ওই জন্যই এটার প্রথম নাম দিয়েছিলেন সোশ্যাল ফিজিক্স। আর একটা জিনিস তোমরা মনে রাখবা, তার যে চিন্তা ভাবনা বা তার যে তোমার বলতে পারো যে তার তার যে ইন্টেলেকচুয়াল লিগেসি, সেটা আসলে তিনি অনেকখানি ঋণী হচ্ছে সেন্ট সাইমনের কাছে। তো তিনি দেখা হয় তার সেন্ট সাইমনের সাথে 1817 সালে, এটা অনেক ইম্পর্টেন্ট ওই ব্যক্তির জন্য। এবং তার কোনো একটা কারণে, তোমার মত পার্থক্যের কারণে সেন্ট সাইমনের সঙ্গে তিনি আবার
সম্পর্ক ছিন্ন করে বের হয়ে আসেন 1824 সালে। তো তিনি 1839 সালে তোমার সোসিওলজি শব্দটা পরে ব্যবহার করেন সোশ্যাল ফিজিক্স থেকে বের হয়ে এসে, কারণ সোশ্যাল ফিজিক্স অলরেডি একজন তোমার সমাজ চিন্তায় এই শব্দটা ব্যবহার করে ফেলেন, তাই তিনি তোমার ল্যাটিন শব্দ এবং গ্রিস শব্দ সোসাস এবং লোগোসের সমন্বয়ে সোশিওলজি শব্দটা ব্যবহার করেন। এগুলো তোমাদের জন্য একদম বেসিক, তারপরেও বললাম। কিন্তু প্রশ্ন হলো তাকে আমরা কেন আসলে, মানে তার চিন্তা গুরুত্বটা কোথায়? তার দেখো, তার মূল চিন্তা গুরুত্ব তোমাদের পরীক্ষা যেটা প্রতিবারেই তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে তার ল অফ থ্রি স্টেজেস, মানে তার যে ত্রয় স্তরের সূত্র। ত্রয় স্তর মানে আমরা বলি যে তিনটা স্তর। স্তরটা কি তিনি বলতে চাচ্ছেন, দেখো যে উনি সমাজবিজ্ঞানের প্রথম জেনারেল একটা থিওরি দিলেন। দেখো সায়েন্স মানে কি? সায়েন্স মানে হচ্ছে যা পৃথিবী কিভাবে চলে কোনো একটা জিনিস নিয়ে তার একটা এমন একটা জেনারেল ল বানানো যেটা তার বাইরে কিছু হয় না। ঠিক তেমনি করে তোমার উনি একটা থিওরি বানালেন, থিওরিটার নাম হচ্ছে দিলেন তিনি ল অফ থ্রি স্টেজেস। এই উনি বলতে চাইলেন যে প্রত্যেকটা সমাজ আসলে সামাজিক পরিবর্তনের ভেতর দিয়ে তিনটা স্তরের মধ্যে দিয়ে যায়। একটা হচ্ছে উনি নাম দিলেন থিওলজিক্যাল, যেটা আমাদের বাংলাদেশের সমাজবিজ্ঞানীরা নাম করেছে তোমার ধর্ম তাত্ত্বিক স্তর, কারণ থিও মানে হচ্ছে ধর্ম। আরেকটা নাম তারপরে যখন সোসাইটি বা সমাজ একটু তোমার উনি বলতেছেন যখন ম্যাচিউরড হয় তখন সেটা একটু ধর্ম থেকে বের হয়ে এসে তোমার মূলত অ্যাবস্ট্রাক্ট চিন্তা ভাবনা, অ্যাবস্ট্রাক্ট মানে দার্শনিক চিন্তাধারার মধ্যে দিয়ে ঢুকে, তখন তাকে বলি আমরা মেটাফিজিক্যাল স্টেট। আর পরের যে সিঁড়ি বা পরের যে ধাপ, মানে উনি বলছেন সমাজের মানুষ যখন আরো বেশি আধুনিক চিন্তায় তোমার একটু মতবাদী হয় তখন তাকে বলায় ওই স্টেজটাকে বলে পজিটিভিস্টিক স্টেজ। বাংলায় যার নাম দিচ্ছি আমরা দৃষ্টবাদ। আর 2 নম্বর যে স্টেজটা মেটাফিজিক্যাল, এটাকে আমরা বাংলায় বলতেছি অধিবিদ্যাগত স্তর। তো আমি এই তিনটা স্তর তোমাদেরকে খুব একটু ভালো করে পড়াতে চাই, কারণ এটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট এবং একটু কমপ্লিকেটেড বোঝার জন্য। তো তোমরা দেখো যে থিওলজি স্টেটটা হচ্ছে পৃথিবীর শুরু। এইটা হচ্ছে উনি বলতে চাচ্ছেন যে এটা হচ্ছে শুরুটা হচ্ছে ইরেশনাল মানুষ। এখানে মানুষ ইরেশনাল বলতে উনি কি বোঝাচ্ছেন, যে মানুষ আসলে যুক্তি দিয়ে চিন্তা করে না, মানুষ আসলে অনেক বিশ্বাসী হয় গায়েবী জিনিসের উপর, যা দেখতে পারে না, যা আসলে মানুষ কোনোদিন দেখে নাই, তার উপর মানুষ বিশ্বাস করে। যেমন মনে করো একটা মানুষের হঠাৎ করে মানুষ নর্মাল একটা মানুষ সে মাটিতে পড়ে শুয়ে পড়লো, ঠিক মানুষ যদি এরকম মনে করে যে এই মানুষটাকে আসলে জিনে ধরছে। জিনকে আমরা দেখতে পারি? নিশ্চয় না। তার মানে আমরা মানে অগাস্কোতের মতে আমরা দেখতে পাচ্ছি না, তারপরে এটা আবার বিশ্বাস করছি, তার মানে এটা ইরাশনাল। এইটাই হচ্ছে মানে একটা মানুষ আমরা যা যা আমরা ধর্মে পড়ি তার উপর বিশ্বাস করা, এটা হচ্ছে থিওলজিক্যাল স্টেজ। এর এর মতে অগাস্কোতের মতে, অগাস্কোত মনে করে যে থিওলজিক্যাল স্টেজে একটা সমাজকে নিয়ন্ত্রণ করে তোমার যারা আসলে ধর্মগুরু, তারা এখানে চূড়ান্ত রাজতন্ত্র চলে। এবং এই সময়ে আসলে মানুষের সমস্ত ব্যাখ্যা, সমাজকে চিন্তা ভাবনা, সমস্ত কিছু মানুষ চিন্তা করে তার ধর্মের যে শিক্ষা তার আদলে। এরপর দেখো সমাজ যখন আস্তে আস্তে এখান থেকে বের হয়ে আসছে, বের হয়ে এসে মানুষ কোন দিকে যাচ্ছে? মানুষ যাচ্ছে মেটাফিজিক্স এর দিকে। মেটাফিজিক্স মানে কি? মেটাফিজিক্স মানে হচ্ছে একটা ধর্ম এবং দর্শনের একটা মিলিত একটা সহাবস্থান, যেটা আসলে মানুষ আস্তে আস্তে ধর্ম থেকে বের হয়ে এসে মানুষ একটু অ্যাবস্ট্রাক্ট চিন্তা ভাবনা করতে থাকে। যেমন ধর অনেকে মনে করতে পারে যে এই যে মানুষটা পড়ে গেল, অনেক হয়তো চিন্তা করতে পারে যে মানুষটা আসলে অতিরিক্ত চিন্তা করে হয়তো মনে হয় একটু পাগল হয়ে গেছে। সমস্যা হচ্ছে যে এই যে তোমার মেটাফিজিক্স বা দার্শনিক বা অধিবিদ্যাগত স্তর, সেই স্তরের আসলে কোনো এক্সপেরিমেন্টাল এভিডেন্স আমরা দিতে পারি না, মানে এইটাও আমরা দেখতে পারি না, এটাও ধরাছোঁয়ার বাইরে। তো সেই জন্যে এই মানুষ যখন আস্তে আস্তে শিক্ষিত হবে, ধর্ম এবং দর্শন থেকে বের হয়ে এসে মানুষ দেখো আস্তে আস্তে কোন দর্শনের দিকে যাচ্ছে? সায়েন্সের দিকে, অর্থাৎ দৃষ্টবাদের দিকে। দৃষ্টবাদটা কি? দৃষ্টবাদ হচ্ছে এই যে যেটা বললাম যে পজিটিভিজম, এটা তোমাদের পরীক্ষায় আলাদা করে আসতে পারে যে দৃষ্টবাদ কি। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দৃষ্টবাদ হচ্ছে অগাস্ট কোতের মতে এটা হচ্ছে এমন একটা স্টেজ
যে স্টেজে মানুষ আসলে সবকিছু ব্যাখ্যা করবে রেশনালিটি দিয়ে, অর্থাৎ যুক্তি তর্ক দিয়ে। মানুষ যা দেখতে পাবে না, যা ছুঁইতে পারবে না, যা শুনতে পারবে না, তা মানুষ বিশ্বাস করবে না, অর্থাৎ কমপ্লিটলি লজিক্যাল হইতে মানুষ চিন্তা করবে। এই স্টেজটাকেই উনি বলতেছেন পজিটিভিস্টিক স্টেজ বা পজিটিভিজম। তো আমরা আসলে অগাস্ট কোতের মূলত আলোচনায় এই আলোচনাগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা নেক্সট ক্লাসে আমরা এমিল ডুরখেম নিয়ে আলোচনা করব। তার আগে আমার মনে হয় তোমরা খুব ভালো করে দাগিয়ে অগাস্ট কোটটা পড়বে। এই পর্যন্ত আমরা এখানে শেষ করি। ভালো থাকবো সবাই, সুস্থ থাকবো। থ্যাংক ইউ।